আড্ডাগুলির অন্দরমহলে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আড্ডাগুলির অন্দরমহলে বলে একটা অনুষ্ঠান শুরু করেছি। সেখানে একটি পর্বে আজ চলে এসেছি নূপুরের বাড়ি। নূপুর রায় আমার পাড়াতেই থাকেন, আমার খুব ভালো বন্ধু। আমার বন্ধু যখন, তাহলে লেখালেখিও নিশ্চয়ই ভালোবাসেন, পড়তে ভালোবাসেন। সবচেয়ে বড় কথা, নূপুরের একটু কাছাকাছি যাওয়ার আমার সুযোগ হয়েছে, আমরা খুব কাছাকাছি থাকি। যার জন্য একটু কাছের হয়ে গেছি, এবং ওরও তাই, ওর ক্ষেত্রেও তাই, তাই তো? একদম পাশাপাশি বলেই হয়তো তোমার কাছে আমি পৌঁছাতে পেরেছি। তুমি যদি দূরে থাকতে তাহলে হয়তো আমি তোমার কাছে পৌঁছাতে পারতাম না। তো নূপুরের মধ্যে না, তার আগে একটু বলে নিই, এই যে আড্ডাগুলির অন্দরমহলে, এখানে আমরা হয়তো যাদের যাদের বিশেষ গুণ রয়েছে সেগুলো নিয়েই আমরা থাকি দর্শকের কাছে। পরবর্তীতে যেহেতু এটা নতুন শুরু হয়েছে, পরবর্তীতে আমাদের এরকম ইচ্ছে, প্রতিটি মানুষের মধ্যেই কিন্তু বিশেষ কিছু ভালো গুণ থাকে, তাই তো? বিশেষ ভালো গুণ থাকে এবং আমাদের সেটা ছুঁয়ে যায়, আমি ওর মধ্যে এমন কিছু, সেটা হয়তো আমি বর্ণনা করে বলতে পারবো না। হ্যাঁ, ঠিক ওই কবিতার মতনই, কবিতা কি, কেন, কবে, কোথায়, কিভাবে জন্ম নিয়েছে সেটা যেমন বর্ণনা করা যায় না, সেরকম কিছু টাচ বলতে ওই ব্যাড টাচ গুড টাচের মতনই মনের ভেতরে, হৃদয়ের ভেতরে কেউ যেন একটা সুন্দর ছোঁয়া দিয়ে যায়। সেই ছোঁয়াটা আমি নূপুরের কাছে পাই, যার জন্যই নূপুর একটু কাছের হয়ে গেছে, এবং তার ওই ভালোত্বটুকুকে আমি একটু সবার মাঝে তুলে ধরতে চাই। এবং আড্ডাগুলির উদ্দেশ্যও তাই। খুব বেশি অসাধারণ কিছু না থাকলেও এমন কিছু ঘুমিয়ে থাকা অসাধারণ কিছু গুণ রয়েছে যা সাধারণকে একটা নতুন কিছু যোগায়। এবং এই যে ভালোটুকু, এই যে শুভটুকু প্রত্যেকের মধ্যে থেকেই যে বেরিয়ে আসুক, এটা তো সবাই চায়, তাই না? তুমি কি বলো? আমি বলতে চাই, হ্যাঁ, রিমিদি যেই লেভেলের মানুষ, সে জায়গায় আমি কিছুই না। তবে কাছে থাকে বলেই রিমিদির কাছে পৌঁছাতে পেরেছি, আর রিমিদির উৎসাহেই হয়তো আমি একটু কলমটাকে বেশি করে ঘষছি। আমি সত্যি বলছি যে এটা তুমি অন ক্যামেরা এভাবে বলছো, এটা কিন্তু বলা ঠিক না। এটা হচ্ছে ক্রেডিট গোজ টু রিমিদি। এটা কিন্তু নূপুরের সেরকম কোনো গুণই নেই যেটার জন্য রিমিদি নূপুরের বাড়িতে আসতে পারে না, এটা এভাবে বলা ঠিক না। তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে, এবং আমি তোমার কাছে এরকম নানান ধরনের সম্পর্ক, এবং তোমার যে একটা আলাদা চোখ রয়েছে, ভালোবাসার একটা চোখ রয়েছে, সেই নিয়ে তুমি একটা লেখা পড়ো। আমি তোমার প্রচুর লেখা শুনেছি, ছোট ছোট ওর গদ্য, ও ছড়াও লেখে, কিন্তু বিশেষ করে আমি ওর পছন্দ করি ছোট ছোট কিছু জীবন থেকে উঠে আসা কিছু ছোট ছোট গদ্য। এটা আমাকে ছুঁয়ে যায়। তুমি সেরকম একটা পড়ো, আমাদের দর্শকরা একটু শুনবে। এবার বলি, রিমিদির অনুপ্রেরণাতেই এই ছোট ছোট টুকরো টুকরো ঘটনাগুলোকে লিপিবদ্ধ করতে শুরু করেছি আমি খুব রিসেন্ট। সেরকমই একটি সম্পর্ক নিয়ে লেখা আমি আজকে পড়ছি। সম্পর্ক। তোমার একটা ফোন নাম্বার দাও তো। মেসেজটা দেখার পরই হোয়াটসঅ্যাপে গিয়ে টেক্সট করে জানিয়ে এলো, একটাই তো নাম্বার, এটাই তো সব। কতক্ষণ হোয়াটসঅ্যাপ দেখে রিপ্লাই করবে ম্যাডাম, তার জন্য তর শুনবে না। ফোনে একটা রিং করেই ছেড়ে দেয় ফোন। কয়েক সেকেন্ডের মধ্যে উল্টো দিক থেকে ফোন এলো। বললেন, তোমার নাম্বারটা যে কি হয়, আগের বারও দেখা হলো, তখনও বলেছিলে একটাই নাম্বার। যাই হোক, তোমাকে একটা খবর জানানোর ছিল, মনে হলো তোমাকে খবরটা দেওয়া দরকার। তুমিও তো মিষ্টির খুব কাছের ছিলে,
তাই শোনো, মিষ্টির একটা, এটুকু বলতেই মেয়ে বলে উঠল, একটা মিষ্টি হয়েছে। বললেন না না, মিষ্টিরও একটা মিষ্টি ছেলে হয়েছে। বাহ, ভীষণ খুশির খবর, খুব খুশি, খুব আনন্দ। তাহলে আপনি এখন নিশ্চয়ই মিষ্টির কাছে আছেন? হ্যাঁ, এখানেই আছি, সবাইকে খুশির খবরটা জানাচ্ছি, আর তোমাকেও জানাবো বলে নাম্বারটা খুঁজে না পেয়ে মেসেঞ্জারে মেসেজ করে দিলাম। খুব ভালো ম্যাম, খুব ভালো লাগলো, ভীষণ আনন্দের খবর এটা। তা মিষ্টি ও বাচ্চা এখন ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি তো আজ সকালেই কলেজে ভর্তি হয়েছিল, আর 9:30টার দিকে বেবি হয়েছে। ওয়া, আমাদের মেয়ে তো ব্রেভ গার্ল। তা মিষ্টি এখন তা আপনি এখন দিল্লিতে থাকবেন তো? হ্যাঁ আছি, 31 তারিখ পর্যন্ত, 1 তারিখে ফিরে যাব। বেশ, আসুন তাহলে। আসলে আমি আপনার সঙ্গে যোগাযোগ করছি না এই কারণে যে আমি বারবার কথা দিয়েও আপনার সঙ্গে কথা রাখতে পারছি না। তবে এবার ঠিক আপনার কাছে যাব। বাহ, খুব ভালো। এবার আমার কাছে উঠবে তো? বেশ বেশ, আমি অপেক্ষা করব। অবশ্যই এসো। ঠিক আছে, আজ রাখছি, আরও কিছু ফোন করার বাকি আছে। বাই। ওকে, বাই, ভালো থাকবেন। আসলে কিছু সম্পর্কের গভীরতা কোনো মাপ হয় না। কে উনি, কে আমি? আমরা দুজন গুরু শিষ্য। উনি আমার কলেজ জীবনের প্রিন্সিপাল ম্যাডাম, ফিলোসফি পড়াতেন। ভয়, ভালোবাসা, শ্রদ্ধা মিশ্রিত একটা সম্পর্ক ছিল। একদিন লজিক ক্লাসে আমাকে বলেছিলেন, যে সময়টা তোমার আইলাইনার আর ট্রিপ করতে ব্যয় করছো, সেটা পড়াশোনায় কাজে লাগাও। শুনিনি সেদিনের সে কথা, তবুও একটু একটু করে পৌঁছে গেছি ম্যাডামের আশ্রয়ে প্রশ্রয়ে। যদিও কলেজ জীবনের শেষ অবধি পাইনি ম্যাডামকে। মেয়ে ছোট বলে ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে গেলেন, দমদম মতিঝিল কলেজে জয়েন করলেন। বেশিরভাগ ছাত্র শিক্ষকের সম্পর্ক এখানেই থেমে যায়, কিন্তু না, আমাদের সম্পর্ক থেমে যায়নি। 94-এ ম্যাডামের বাড়িতে গিয়ে বেশ কিছুদিন থেকে এসেছি। 1994-এ মিষ্টি তখন ক্লাস 2-তে পড়ে। সে সময় ফোন আলাপ ছিল না, তবে বাক্যালাপ চলতো আমাদের চিঠির মাধ্যমে। এখনো যত্নে রাখা আছে সেই চিঠিগুলো। মাঝে ম্যাডাম নতুন বাড়িতে যাওয়ার ফলে বহুদিন যোগাযোগ বন্ধ ছিল, কিন্তু মনের মধ্যে যে একটা প্রতিমূর্তি খুব সুন্দরভাবে গেঁথেছিল, সেটা বহুদিন পর যখন সোশ্যাল মিডিয়ায় আমি প্রথম ম্যাডামের ছবি দেখতে পাই, যার পর নেই আনন্দ হয়। সময়টা 2015 কি 16 হবে। আবার যোগাযোগ শুরু ফেসবুকের দৌলতে। তাই ফেসবুক আমার কাছে একটা উপহার। ফেসবুকের নিন্দা করলে আমার দুঃখ হয়, কারণ ভালো মন্দ দুটো দিকই খোলা আছে। কে কিভাবে গ্রহণ করবে সেটাই ব্যাপার। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হলো, কথা হলো, নাম্বার দেয়া নেওয়া হলো, এবার ফোন করলেই ওনার কাছে যাওয়ার জন্য পিড়াপিড়ি। কিন্তু কলকাতায় তো আর যাওয়া হয়ে ওঠে না, গেলেও কাজ সেরে বাড়ি ফিরে আসা। তবে 17 সাল থেকে ওনার অনুপ্রেরণায় একটি কাজ শুরু করি আমরা। আজ যার বয়স 9 বছর পূর্ণ হলো। কাজের সূত্রে ম্যামও সবসময় সহযোগিতা করেছেন। একসাথে গিয়েছিও আমরা 2-3টে কাজে। উত্তরবঙ্গ এলে এখনও হয় তিনি আমার বাড়িতে আসেন, না হয় আমি ছুটে যাই তার বাড়িতে। এখনও সেই আগের মতোই ভয়, ভালোবাসা, সম্মান সবটা মিলিয়ে যেমনটি ছিলেন তেমনটি আছে আমার কাছে। উনি তো অনেকটা উজাড় করা ভালোবাসায় জড়িয়ে রাখেন। কিছু মানুষের সাথে সম্পর্ক এমন হয় যেখানে না থাকে স্বার্থ, না থাকে অর্থ, শুধুমাত্র ভালোবাসা, বিশ্বাস আর ভরসায় ভর করে বয়ে যায় যুগের পর যুগ। তা না হলে ওনার ঘরের মেয়ের সন্তান হয়েছে সে খবর কেউ আজ 35 বছর আগের সেই অখ্যাত ছাত্রীকে জানায়? খুব ভালো থাক আমাদের মিষ্টিমা ও তার সন্তান। দিম্মাও খুব ভালো থাকুক, আর সবাইকে ভালোবাসায় এভাবেই জড়িয়ে রাখুক। যুগ যুগ বেঁচে থাক এরকম সম্পর্ক। বাহ, সুন্দর। সত্যি তুমি মানে এভাবে সম্পর্কগুলো তৈরি করেছো। তোমার এই সবুজে মোড়া, এই যে এদের সঙ্গেও একটা সবুজ মিতা, হ্যাঁ সবুজ তোমার বন্ধু। আচ্ছা, তোমার মানে প্রোফাইলে দেখেই আমি দেখেছি যে তোমার আরেকটা দিক রয়েছে, সেটা হচ্ছে একদম অনাথদের পাশে দাঁড়ানো এবং গরিবদের পাশে দাঁড়ানো। সেটা কিন্তু সেটা আমারও রয়েছে, কিন্তু আমারটা মানে কেউ জানতে পারে না। হ্যাঁ, তুমি কিভাবে করো কাজটা সেটা একটু বলো।
এখানেও চলে আসছে আমার সেই সম্পর্ক। অবশ্যই সম্পর্ক এখানেও ছাড়া, সম্পর্ক চলে ভালোবাসা আসছে। ছাড়া তো মানে- কিছু হয় না। মানে হচ্ছে এই যে ম্যাডাম, এই ম্যাডাম আমি যখন প্রথম ওই 16 সাল কি 16 সালেই মনে হয় 15-16 সালে আমি যখন ফেসবুক খুলেছি, তখন যখন ম্যাডামকে দেখতে পেয়ে এসে করলাম, তখন ম্যাডাম একটা ওখানে কারো কিছু হয়েছে সেই জন্য একটা ফান্ডের দরকার ছিল, সেই জন্য একটা অ্যাপিল করেছিল ফেসবুকের মাধ্যমে। তো আমি ম্যাডামকে বলেছিলাম, ম্যাডাম আমিও কিছু দেব। তো ম্যাডাম আমাকে বললো, তুমি এত দূর থেকে কি দেবে, তুমি তোমার ওখানে করো না, ও তুমি তোমার ওখানে তোমার মতন করে করো, আমি এদিকে করছি। আমি বললাম হ্যাঁ, অফারটা তো মন্দ নয়। সেই যে ম্যাডাম বললেন, বাস আমিও তখন ফেসবুকে প্রথম আমার কাজ, আমি ফেসবুকে একটা অ্যাপিল করলাম যে এরকম এরকম আমি এরকম কাজ করতে চাই অনাথ বাচ্চাদের জন্য, কে আমাকে হেল্প করবে। ঠিক আছে। তখন ওই আমার ফার্স্ট কাজ শুরু হয়েছিল ওরকম ফেসবুকের মাধ্যমে। কয়েকজনের সঙ্গে আমার ফ্রেন্ড যারা ছিলেন তারা আমাকে 100 টাকা করে দিয়েছিল, এরকম মনে হয়। তো তারপরে সেই টাকার মধ্যে আমি আর পাশে আরেকজন আমার বন্ধু ছিল, সে এখন থাকে না এখানে, আমরা দুজন উদ্যোগ নিয়ে সেই আমরা ক্যাটারারের লোকজন ঠিকঠাক করে এখানে টিকিয়াপাড়ার অনাথ আশ্রম যে আছে, এখন তো সেই আশ্রমের বিশাল অবস্থা হয়েছে ঝাঁ ঝকঝকে, কিন্তু তখন আমি যখন করেছি 17 সালে, তখন কিন্তু ওখানে কিছুই ছিল না। আচ্ছা। মানে আমরা সমস্ত কিছু খাবার দাবার বানিয়ে নিয়ে গেছি, পেছন দিকটাতে পরিষ্কার করিয়ে ওখানে আমরা করে খাইয়েছি। তো সেই ম্যাডামের কথাতেই ওই কাজ শুরু, এখনো আমি সেই কাজ করছি। এখনো যেরকম পুজোর সময়, আগে যেরকম আমি পুজোর সময় শুধু এই কাজটা করতাম, এখন শুধু পুজোতে করি না, সারা বছর জুড়ে করি। এখন যেরকম তোমার সঙ্গে নিশ্চয়ই তোমার টিমও রয়েছে এখন। হ্যাঁ, আমারও একবার যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি, কিন্তু আমি আছি, আগামীতে হবে। তো এখন সেই কাজটা আমার বেড়েছে, এখন আমরা 6 জন মেম্বার হয়েছি। খুব ভালো, 6 জন মেম্বার হয়েছি। আমরা প্রতি মাসে 200 টাকা করে রাখি, একটা আমাদের অ্যাকাউন্ট আছে, আমরা 200 টাকা করে প্রতি মাসে রাখি। তারপরেও যেটা এক্সট্রা কোনো কাজ করতে গেলে যখন এক্সট্রা লাগে, সেটা আমরা 6 জনের মধ্যে ডিভাইড করে নিয়ে আমরা সেটা করি। এটা মানে এটা একটা মানে খুব ভালো আর কি একটা তোমার দিক, যে লোকজনের জন্য করা, অনাথের জন্য করা, মানুষের জন্য করা, সবটাই এই যে মানসিক পাওয়া যায়, সেটাই মনে হয় যে না কিছু হয়তো বা করতে পেরেছি। আর এই ফেসবুকে এটা আমার কোনোদিনই ছিল না। আমি ম্যাডামকে বলেছিলাম, ম্যাডাম আমি করবো, কিন্তু আমি কিন্তু ফেসবুকে দেবো না। তখন আমাকে ম্যাডাম বলল, কেন তুমি ফেসবুকে দিবে না? অবশ্যই ফেসবুকে দিবে। আমি না ম্যাডাম, সবাই ভাবে প্রচার করছি। বলছে না না, কে ভাবলো কি ভাবলো সেটা তুমি দেখবে না, তুমি যে করছো সেটা দেখে যে আরো 2-4 জন এরকম অনুপ্রাণিত হয়ে এই কাজটা করবে না, এমন তো নয়। তোমারটা দেখেও আরো 2 জন এগিয়ে আসবে, যেমন তুমি আমারটা দেখে এগিয়ে এসছো। সেই জন্য কিন্তু আমি এখন ফেসবুকে জিনিসগুলো পোস্ট করি। খুব ভালো। আর তোমার পোষ্য রয়েছে, পোষ্য আমারও রয়েছে, এটাও একটা জায়গাটাই তোমার সঙ্গে আমার আরো বেশি। তোমার লেখা একটু মানে বড় জায়গায় পৌঁছক, মানে আরো অনেক বেশি পাঠক পাও তুমি, তার জন্য নিজের যা যা করা দরকার সেগুলো মানে তোমার হোক, সেটা খুব চাই আর কি। আর আরও একটা দিক তোমার রয়েছে, সেটা হচ্ছে তোমার পারিবারিক সূত্রে আমি জানি যে তোমার এক দিদি, নিজের দিদি সহোদরা, উনি সন্ন্যাস নিয়েছেন। তার জন্য কীরকম পরিবেশের জন্য ইনি সংসারের বন্ধনে থেকেও উনি যে একটা অন্য মার্গে গিয়ে এই কাজটা করলেন, সেটা একটুখানি তুমি বলো, খুব বেশি বড় করে। আমি জানি যে এগুলো বলা হয়তো ঠিক নয়, বা এগুলো বলা অনেকে, যিনি সেই জায়গায় রয়েছেন, যিনি সন্ন্যাসটা নিয়েছেন, যিনি সংসার ছেড়ে চলে গেছেন, তার হয়তো এটা ভালো নাও লাগতে পারে। তুমি তোমার মতন করে বলো, হঠাৎ করে সংসারে থেকে হঠাৎ করে কি করে মোহহীন হয়ে গেলেন, একদম ছোট্ট করে বলবে, ছোট্ট করে। এটাই তো ব্যাপার এখন। এটা ঠিক আমি ঠিক বলতে পারি না যে ও কেন চলে গিয়েছে, তবে যাওয়ার আগ দিয়ে যেই সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে গেছে, তাতে আমার মনে হলো ওকে ওরকম ভাবে তৈরি করে দিয়েছে আর কি। মানে তোমার বাড়িতে এরকম একটা আধ্যাত্মিক পরিবেশ ছিল? আধ্যাত্মিক পরিবেশ বলতে, আমার বাবা তো খুব গোড়া ব্রাহ্মণ ছিলেন, আমরা 6 ভাই 3।
অনেক বড় মানে পারিবারিক একটা মানে- পরিবেশ তাকে কিছুটা মানসিক ভাবে প্রস্তুত করেছিল। ঠাকুর দেবতার ব্যাপারটা, ভক্তি শ্রদ্ধার ব্যাপারটা তো ছিলই। তারপর যেমন শিলিগুড়িতে ও চাকরির জীবনে চাকরি করতো, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতো। আচ্ছা, দিদি চাকরি পাওয়ার পরেই আমাকেও নিয়ে এসেছিল দিদির কাছে। আমি এখান থেকে গ্র্যাজুয়েশন করেছি উমেন্স কলেজ থেকে। তো তখন আমাকে নিয়ে এলো, ঠিকই চলছিল। কিন্তু আমি আসার পরে কিছুদিন বাদে দেখলাম যে ও এই সারদা মায়ের যে সংঘ একটা কি হয়, মাতৃসংঘ মনে হয়, বাড়িতে বাড়িতে সব মহিলারা মিলে মিলে বসে, গান বাজনা, ঠাকুরের গান বাজনা হতো, নানা রকম আধ্যাত্মিক আলোচনা হতো, এ সমস্ততে যেত। এ সমস্ততে যেতে যেতে হয়তো ওর মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেছে ওই দিকটা। মানে এই ব্যাপারে ওর সঙ্গে তো কথা বলা যাবে না, কিন্তু তোমার একজন তোমার খুব কাছের মানুষ, মানে তোমার নিজের দিদি, বা আমার আগেই ওই দিদি, দিদি তারপরে আমি, আমার ছোট দুই ভাই, সেই দিদি সন্ন্যাস নিয়েছেন। সেটা একটা, আমরা যারা খুব সাধারণ এবং খুব তাদের একটু ভাবলে পরে, তবে এটাও একটা পথ, ভালোত্বের একটা পথ, শুভত্বের একটা পথ, একটা অন্য মার্গে গিয়ে সেই জায়গাটায় তার মতন করে তিনি কাজ করছেন। আড্ডাগুলির অন্দর মহলে আজ কিন্তু আমাদের এখানে ইতি টানতে হবে। তো নূপুর তার যে কর্মকাণ্ড সেগুলোর মধ্যে থাকুক এবং আমাদের আড্ডাগুলির অন্দর মহলে থাকুক। আপনারাও সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে একেবারেই নিবিড়ভাবে যুক্ত